জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণা আজ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার। ৫ অভিযোগ প্রমাণের দাবি, প্রসিকিউশনের মৃত্যুদণ্ডের আশা। ফের আগুন, বোমাবাজি, উপদেষ্টার বাড়িসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ। ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ, একজন আটক। ৫টি গাড়িতে আগুন, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। খুলনায় ঘরের মধ্যে নানি ও 2 নাতিকে পিটিয়ে ও থেতলে হত্যা। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, ধারণা স্বজনদের, জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। যানজট কমাতে ঢাকার 2 সিটিতে 70টি ডাইভারশন চালু। নতুন নিয়মে অনেক জায়গায় উল্টো ও দুর্ভোগ বাড়ার অভিযোগ, গাড়ির ধীর গতিতে বিপাকে চলাচলকারীরা। এবং চড়া আপেল, কমলা, মাল্টার বাজার, দামের ঊর্ধ্বগতিতে, নাগালের বাইরে ক্রেতার। রমজানে ফলের দর আরও বাড়ার শঙ্কা, উচ্চ শুল্কই কারণ বলছেন আমদানিকারক। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলছেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কি সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহল। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনের পরিণতিও রায়ের দিনই স্পষ্ট হবে। আপনারা জানেন যে প্রসিকিউশন নিশ্চিত করেছে রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে সে বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায় ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার এবং বিমানবন্দর এলাকায় রায়দুল শুভ, এবং বাংলা মোটরে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি আছে আফজাল। রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে সকাল 11টায় রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসবেন এবং এরপরেই কিন্তু রায় ঘোষণা করা হবে এবং রায় ঘোষণাটি সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে এবং ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ থেকে যে কেউ যদি অফিস অব দ্য চিফ প্রসিকিউটর এই ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং যে কেউ সেটি চাইলে দেখতে পারেন। আর রায় ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাইব্যুনালের গেটে অবস্থান নিয়েছেন। র্যাবের সদস্যরা যেমন রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন এবং দেশি বিদেশি গণমাধ্যম কর্মী যারা আমরা রয়েছি তারাও কিন্তু অপেক্ষা করছে। এখনও ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশের অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি 9টার দিকে অনুমতি দেওয়া হবে। আর রায় নিয়ে প্রত্যাশা প্রসিকিউশনের সবচেয়ে বেশি। তারা বলছেন যে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে। একই সঙ্গে
শেখ হাসিনার নির্দেশ যেহেতু বাস্তবায়ন করেছেন মাঠ পর্যায়ে, এবং শেখ হাসিনা যে নির্দেশগুলো দিয়েছেন গুলি চালানো, আন্দোলন দমন করা, লেথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই নির্দেশগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। যদিও চৌধুরী আব্দুল আল মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়, তার সাজার কোনো আবেদন প্রসিকিউশনের তরফ থেকে করেনি, তবে প্রসিকিউশন বলছে যে আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড তারা প্রত্যাশা করেছেন। শুধু সাজা দিলেই হবে না, তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বিক্রি করে যেন জুলাই শহীদ আহতদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে বন্টন করা হয়, সেই নির্দেশনাও কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে চাওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যেহেতু পলাতক আসামি, তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছিল, তিনিও যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা জুলাই আগস্ট চলাকালে আন্দোলন দমনে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দেননি। তিনি যেগুলো করেছেন সেগুলো হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তার স্বার্থে, জানমালের নিরাপত্তার স্বার্থে। সেই কারণে স্টেট ডিফেন্সের দাবি যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই মামলা থেকে খালাস পাবেন। তাহলে আর চৌধুরী আব্দুল আল মামুনের ভাগ্যে কি ঘটবে সেটি আসলে ট্রাইব্যুনালের ওপরেই নির্ভর করছে। যেহেতু ট্রাইব্যুনালের একটি শর্ত ছিল, যদি কেউ আসামি থেকে রাজসাক্ষী হন, তিনি যদি সম্পূর্ণ সত্য প্রকাশ করেন বা ট্রাইব্যুনালকে সহযোগিতা করেন সত্য উন্মোচনের জন্য, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি মনে করেন তিনি আসামি সত্য বলেছেন, তাহলে তাকে খালাস দেয়া বা সাজা মওকুফ করা বা সাজা কমানোর যে আইনের বিধান রয়েছে সেই অনুযায়ী সেটি সম্পূর্ণভাবে ট্রাইব্যুনালের এখতিয়ার রয়েছে। সেটাই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন বারবার বলছেন। আর এই মামলাটির সাক্ষ্য দিয়েছেন 54 জন সাক্ষী, এবং শুধুমাত্র ঘটনার সাক্ষী নন, যারা আন্দোলনের শহীদ হয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা সাক্ষী দিয়েছেন, যিনি আহত হয়েছেন তিনি সাক্ষ্য দিয়েছেন। একই সঙ্গে ঘটনা যে গুলির নির্দেশ দেওয়া সংক্রান্ত অথবা পুলিশ গুলি করছে এই ভিডিও যিনি ধারণ করেছেন, এই ধরনের সাক্ষীও কিন্তু এখানে দেওয়া হয়েছে। একই সঙ্গে ময়নাতদন্তকারী চিকিৎসক, ব্যালিস্টিক যারা পরীক্ষা করেছেন, অস্ত্র, বুলেট, এই ধরনের সাক্ষীগুলোও কিন্তু দেওয়া হয়েছে। সকল কিছু বিবেচনা করে প্রসিকিউশন বলছে যে এই মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তি দেয়া ছাড়া তাদের আদালতের হাতে অন্য কিছু নেই বলে তারা মনে করেন। তো ট্রাইব্যুনাল যখন বসবে 11টায়, এরপরে রায় ঘোষণা শুরু হবে। রায় কি হয় সেটি আপনাদেরকে জানাতে পারবো। এখন আমরা চলে যাব সহকর্মী আতাউল কাউসারের কাছে, সেখানকার পরিস্থিতি আমরা জানবো, আইন শৃঙ্খলার কি অবস্থা। আমার সহকর্মী রায়ের বিস্তারিতটি জানাচ্ছিলেন, এবং এই রায়কে ঘিরে কিন্তু গত দুদিন ধরে একটি শাটডাউন কর্মসূচি দিয়েছে সে আওয়ামী লীগ, যেহেতু তাদের সভানেত্রীর বিরুদ্ধে এই রায়টি আজ ঘোষণা করা হচ্ছে। সেই প্রেক্ষিতে যে শাটডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছেন, তার অংশ হিসেবে গত রাত থেকে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এবং এর আগে যেদিন রায় ঘোষণার কথা ছিল তার আগেও কিন্তু কর্মসূচি ছিল আওয়ামী লীগের, এবং যার প্রেক্ষিতে তখনও কিছু ককটেল ফোটানো হয়েছিল, আগুন ধরানো হয়েছিল। সব মিলিয়ে জানমালের নিরাপত্তার যে অনিশ্চয়তা বা একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটি সামাল দেওয়ার জন্য গত রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কড়া পদক্ষেপ নিয়েছেন। এবং এই মুহূর্তে আমি আছি হাইকোর্টের গেটের বাইরে, অর্থাৎ মাজার গেট যে অংশটিকে বলে, সেই মাজার গেটে আপনারা দেখতে পাচ্ছেন মাজার গেটের ভেতরে সেনাবাহিনী মজুদ রয়েছে। সেনাবাহিনীর যে আর্ম পার্সোনাল ক্যারিয়ার সেটিকে ঘিরে তারা দাঁড়িয়ে আছেন। এর ভেতরে র্যাব আছে, আমার সহকর্মী নিশ্চয়ই দেখিয়েছেন সেখানে ভেতরকার অবস্থা। ভেতরে আমরা একটু গিয়েছিলাম, তারপর একটু বলে রাখি, ভেতরে র্যাব আছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, এবং বাইরের অংশটি বিজিবি কর্ডন করে রেখেছে। ভেতরে কেউ প্রবেশ করতে চাইলে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেই তারপরেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আমি আরেকটু দেখাতে চাই, আমি সকালে যখন প্রতিবেদন প্রচার হয় এবং সকালে যখন আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম, দোয়েল চত্বরের দিক থেকে আমরা আসার চেষ্টা করছিলাম। সেই এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং যেটি আমি তখন বলেছিলাম যে মাজার গেট থেকে দোয়েল চত্বরের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটিও কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। এখানে দেখছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন তারা দাঁড়িয়ে আছে, পুলিশও আছে, এবং দুটি লেনের একটি লেন বর্তমানে চালু রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ কোর্টের অংশের যে সড়কটি সেটি বন্ধ রেখেছে। অর্থাৎ অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছেন যে জানমালের নিরাপত্তা রক্ষায় বিন্দু পরিমাণও ছাড় তারা দেবেন না। এর অংশ হিসেবে গত রাতে আমরা প্রতিবেদনও প্রচার করেছিলাম যে গতকাল দুপুরে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি কিন্তু একটি নির্দেশনা জারি করেছিলেন যে যদি কেউ ককটেল ফুটাতে আসে বা বাসে বা যানবাহনে বা কোনো স্থাপনায় অগ্নিসংযোগ করতে আসে, তাহলে যেন তাদেরকে দেখামাত্র গুলি ছোড়া হয়।
অর্থাৎ এই যে তাদের যে জিরো টলারেন্স এবং ছাড় না দেওয়ার যে মানসিকতা, এটি কিন্তু তার কথায় প্রকাশ পেল। তিনি যেমনটি বলছিলেন যে আইনের যা প্রয়োগ সেটি তারা যথাযথভাবে করবেন, আইনে যা আছে সেটি তারা যথাযথভাবে পালন করবেন, বিন্দু পরিমাণও ছাড় তারা দিবেন না। তো এইভাবেই আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কাবস্থায় আছে এবং যতগুলো বাহিনী আছে প্রায় সবগুলোই কিন্তু বর্তমানে হাইকোর্ট কেন্দ্রিক অপারেশনাল এবং রাজধানীর অন্যান্য জায়গায় পুলিশ, র্যাব তারা তাদের চেকপোস্ট বাড়িয়েছে, রাতভর তারা চেক করেছে। যদিও গত রাতে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কেরানীগঞ্জের দু একটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, যার প্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছেন এবং তারা বলছেন যে তারা সর্বোচ্চভাবে সচেষ্ট আছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়। যার প্রেক্ষিতে এখন পর্যন্ত বলতে পারি যে আজ ভোর থেকে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে এমন তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা রাজধানীর বেশ কিছু জায়গায় আমরাও সংবাদ সংগ্রহের জন্য ঘুরে বেরিয়েছি, খুঁজেছি বিভিন্ন তথ্য, আমরাও এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখিনি। এবং সে কারণেই আজ যেহেতু একটি সাপ্তাহিক কর্মদিবস, আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচলের সংখ্যাও বাড়ছে। মানুষ তাদের দৈনন্দিন যে জীবিকা নির্বাহ, সেই জীবিকা নির্বাহের তাগিদে মানুষজন রাস্তায় নামছেন। অর্থাৎ 8-10টি সাধারণ দিনের মতোই আজকের দিনটিও শুরু হয়েছে। এই যে শাটডাউন কর্মসূচির যে প্রভাব, এটি এখনো পর্যন্ত আমরা পড়তে দেখিনি। যদিও যেদিন রায় ঘোষণার তারিখ ছিল সেদিন তুলনামূলকভাবে, সেদিন এবং তার আগের দিন তুলনামূলকভাবে রাস্তায় যানবাহন কিছুটা কম আমরা দেখেছিলাম। আজ এখনো পর্যন্ত সে ধরনের কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। মানুষ স্বাভাবিকভাবেই সড়কে নেমেছে, যানবাহনও ঠিকভাবেই চলাচল করছে। আমি দেখতে পাচ্ছেন যে পুলিশ কেউ যদি হাইকোর্টের ভেতরে যায় তখন চেক করছেন, তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এমন কোনো বাক্স নিয়ে কেউ যদি ভেতরে যায় যেটি আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভেতরে কি আছে, সেক্ষেত্রে সেই বাক্স খুলে চেক করেছেন, এমন দৃশ্য আমাদের নজরে এসেছে। এবং ভেতরে গণমাধ্যমেও কড়াকড়ি আছে। এখনও পর্যন্ত ট্রাইব্যুনালের যে গেটটি, সেই গেট খোলা হয়নি। ট্রাইব্যুনালের গেটের বাইরে গণমাধ্যম অবস্থান করছেন। আমি আমার সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে বেলা 9টার পরে ট্রাইব্যুনালের ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে। তো এটি বলার মাধ্যমে আমি বুঝাতে চাইলাম যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট এলাকায় কতটা কড়াকড়ি চলছে, কতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটি হচ্ছে হাইকোর্ট এবং এর আশপাশের এলাকায়, এবং রাজধানীর অন্যান্য জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কেউ ঘটাতে না পারে। তো আমার সহকর্মী আছেন বিমানবন্দরের রায়দুল শুভ, সেখানকার খোঁজ রাখছেন তিনি। তার কাছে যেতে চাই সরাসরি সেখানকার তথ্য জানতে। রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা বা পয়েন্টগুলোর মতো কিন্তু এই বিমানবন্দর এলাকাতেও বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে সকাল থেকে কিছু সংখ্যক সদস্য দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু একে একে এই বিমানবন্দরের সামনে জড়ো হতে শুরু করেছেন। বিশেষ করে সেনাবাহিনী অল্প কিছুক্ষণ আগে, র্যাব আমরা দেখেছি, সেনাবাহিনীর কিছু সদস্যকে আমরা অল্প কিছুক্ষণ আগেই কিন্তু আমরা যেই বিমানবন্দর রেলওয়ে স্টেশনটি রয়েছে সেই রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে দেখেছি। এবং মূল যে ফটক, সেই মূল যে ফটক বিমানবন্দরে প্রবেশ করার যে গেটটি রয়েছে সেই গেটেও কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মতো আজকে সেই নিরাপত্তাই পালন করছে যেই দায়িত্বরত সংস্থা রয়েছে বেসামরিক বিমানচল কর্তৃপক্ষের বা অভ্যন্তরীণ নিরাপত্তার যে ব্যবস্থা, সে তাদের সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। তবে যেহেতু আজকে সাবেক প্রধানমন্ত্রী এবং যে নিষিদ্ধ কার্যক্রম যে দলটি রয়েছে সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আজকে মানবাধিকার মামলার অভিযোগে দায়ের করা যে রায়টি হওয়ার কথা, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু এই বিমানবন্দর এলাকাকে বাড়তি নিরাপত্তার কথা আমাদেরকে এই উত্তরা জোনের যিনি দায়িত্বরত ডিসি রয়েছেন তিনি কিন্তু আমরা সকালে তাদের সাথে মুঠোফোনে কথা বলে আমরা জানতে পেরেছি তারা বেশ কিছু পয়েন্টে কিন্তু এই বিমানবন্দর কাওলা, তার পাশাপাশি আজমপুর সহ এই যে উত্তরার দিকে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো
এলাকাগুলোতে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন রেখেছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আসলে তারা প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের ককটেল বিস্ফোরণ বা যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশের যে একটি ভ্যান, সেই ভ্যানটিও কিন্তু তারা এখানে রেখেছে যেন তারা সেই যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে। যেহেতু অল্প কিছুদিন আগে বিমানবন্দরে একটি অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটে, সেই জায়গা থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ডিএমপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এইটিকে আসলে বাড়তি একটি নজরদারিতে রাখছে যে এই নিরাপত্তার বিষয়টি, বিশেষ করে বাংলাদেশের প্রধান বা অন্যতম একটি প্রবেশ দ্বার বলা হয়ে থাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরের এলাকা সহ আশেপাশে যে সকল এলাকাগুলো রয়েছে আমরা সকাল থেকে দেখছি অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটা কম লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ব্যক্তিগত যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশেই আসলে শঙ্কা বা ভীতি সাব্যস্ত হয়ে কিন্তু সাধারণ যারা মানুষ আছেন তাদেরকে আসলে তারা কিন্তু যানবাহন বাড়ি থেকে কম বের করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং সড়কেও আসলে তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা যেমনটা বলছিলাম যে আজকে এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আসলে তারা কাজ করছে বলে আসলে যেমনটা আমরা দেখতে পাচ্ছি বা আমাদের সকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো এই বিমানবন্দর এলাকার আসলে সার্বিক চিত্র যদি বলতে চাই, মোটামুটি বেশ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে আমাদের অপর এক প্রান্তে আর সহকর্মী আছে, তার কাছে চলে যেতে চাই। এই মুহূর্তে আছি আমি বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের ঠিক সামনে। আওয়ামী লীগ যতবার কর্মসূচি ঘোষণা করেছে প্রত্যেকবারে আমরা দেখেছি এই এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকবার আমরা দেখেছি যে ধাওয়া করে কয়েকজনকে আটকও করা হয়েছে। তাই এনসিপি কার্যালয় ঘিরে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে যে একটি অস্থায়ী চেকপোস্ট করা হয়েছে এই কমপ্লিট শাটডাউন উপলক্ষে এবং সেই অস্থায়ী চেকপোস্টে যাদেরকেই সন্দেহ হচ্ছে তাদেরকেই চেকিং করছে। বিশেষ করে মোটরসাইকেলে যারা আরোহী তাদেরকেই বেশি সন্দেহের চোখে দেখা হচ্ছে, কারণ নাশকতার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যে যতগুলো ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেল দিয়েই ঘটানো হয়েছে। গতকালকেও রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেলের ঘটনা ঘটেছে, পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে মোটরসাইকেল আরোহী দুজনে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গিয়েছে। তো যে কারণে কিন্তু এই মোটরসাইকেলকেই সবচেয়ে বেশি সন্দেহের চোখে দেখে সেটাকেই কেউ ব্যাগ নিয়ে গেলে ডাবল হেলমেট পরা অবস্থায় কারো কাছে ব্যাগ থাকলে এ ধরনের মোটরসাইকেলগুলোকে তারা বেশি তল্লাশি করছেন এবং চেক করার চেষ্টা করছেন যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য তারা নিয়ে পরিবহন করছেন কিনা। এই বাংলা মোটর মোড়ে সকাল থেকে আমি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, বিশেষ করে পুলিশ সদস্যদের সিনিয়র অফিসাররা এসে তাদের ব্রিফিং করেছে এবং কিভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়গুলো এখানে ব্রিফ করা হয়েছে। এরপরে দেখেছি আমরা যে চেকপোস্টের পাশাপাশি আশেপাশে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে নজরদারির পাশাপাশি সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন। এবং এই যে বাংলা মোটর মোড়ের যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু শুধু বাংলা মোটর মোড়ের নয়, রাজধানীর বেশিরভাগ জায়গার পরিস্থিতি কিন্তু এরকম। আমি দক্ষিণ ঢাকার বেশ কিছু জায়গা প্রদক্ষিণ করেছি সকাল থেকে, বিশেষ করে ধানমন্ডি 32 নম্বরও দেখেছি আমরা চুলচেরা যেই বিশ্লেষণ করছে আইন শৃঙ্খলা বাহিনীরা এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান করছে। কেউ গাড়িতে করে অবস্থান করছে টহলের মাধ্যমে, কেউ আবার ফুট পেট্রোলিং করছে, কেউ আবার মোটরসাইকেলে টহল দিচ্ছে, আবার কাউকে আমরা দেখছি যে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছে। এই যে তাদের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এভাবেই তারা চেষ্টা করছে যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এই যে পুলিশ ছাড়াও আমরা দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তারাও মাঠে কাজ করছে। তারা গোয়েন্দা নজরদারি করার পাশাপাশি সদর দপ্তর থেকে সিসিটিভির মাধ্যমে পুরো রাজধানীর যেই চিত্র সেই চিত্র তারা মনিটরিং করছেন এবং যেখানে কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতি দেখছেন সেখানেই তারা অভিযানে যাচ্ছেন এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা টহলের মাধ্যমে তাদের যে নিরাপত্তা সেটি তারা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও আরেকটি বিষয় আমরা দেখেছি যে
বিজিবির সদস্যরা কালকে বিজিবির পক্ষ থেকে তাদের যে পর্যাপ্ত সংখ্যক ইউনিট রাজধানীতে মোতায়েন করেছে এবং সেই সাথে আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় টহলের মাধ্যমে যে সার্বিকভাবে রাজধানীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে চেষ্টা করছে। একেবারেই রাজধানীর যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান সেটিতে বলা যায় যে একেবারেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। তো রাজধানীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল কমপ্লিট শাটডাউন, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত তথ্য। শেখ হাসিনার মামলার রায় ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তার সর্বশেষ খবর জানাচ্ছিলেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা। রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে মোটরসাইকেলে এসে পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বোমাবাজির ঘটনা ঘটেছে এনসিপি কার্যালয় সহ বিভিন্ন স্থানে। বাড্ডায় বাস এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাম্পিং করা লেগুনায় আগুন দেওয়া হয়। ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করে পুলিশ আদায় জনতা। গুরুত্বপূর্ণ মোড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। রোববার রাত ৯টা সিসিটিভিতে দেখা যায় হেলমেট পরা এক ব্যক্তি রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসা উদ্দেশ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী ও বোম্ব স্কোয়াডের সদস্যরা। পুলিশ জানায় পরিবেশ উপদেষ্টা এ সময় বাসায় ছিলেন, তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওনার বাসা থেকে কিছুটা দূরে গলির মুখে সেখানে মোটরসাইকেল যোগে দুইজন দুষ্কৃতিকারী দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবার মোটরসাইকেল যোগে সেখান থেকে পালিয়ে যায়। আশেপাশের সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা ধরার চেষ্টা করছি। একই সময় বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনেও ঘটে ককটেল বিস্ফোরণ। এ সময় উপস্থিত জনতা ধাওয়া দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে মতিঝিলে টিএনটি বাস স্ট্যান্ডে ককটেল নিক্ষেপ করা হয়। এর আগে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনেও বোমাবাজির ঘটনা ঘটে। ফার্মগেটের রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি, পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে। মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হয়। একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। মানবতা বিরোধী অপরাধের রায়কে ঘিরে হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়। ধামরাই ও সাভারে পুরল থেমে থাকা বাস। এদিকে গাজীপুরে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী ঘোড়াশাল সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একজনকে আটক করে জনতা। মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায় রোববার রাতে এক ব্যক্তি কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখার নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন টের পেয়ে দ্রুত আগুন নেভায়। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই রাতে মোটরসাইকেলে এসে কয়েকজন পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদি এলাকায় আসে। পরে গাছ কেটে রাস্তা অবরোধ করলে কিশোরগঞ্জ পাকুন্দিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে। রাত 10টার দিকে দুটি মোটরসাইকেলে 3 জন লোক ধামরাইয়ের ধুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের জানালা ভেঙে আগুন দিয়ে পালায়। এ সময় আশপাশের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
রাত 9:30টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণা ঘিরে নাশকতা ঠেকাতে ফেনী শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলে মহড়া দিয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন শফিকুল আলম, সিলেটে অপু বণিক, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং বরিশালে অপূর্ব অপু। আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অবস্থা বলতে গেলে আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রামের বিভিন্ন যে মোড়ে মোড়ে আমরা পুলিশের টহল দেখতে পেয়েছি এবং যে ট্রাফিক পুলিশের টহল আমরা দেখছি বিভিন্ন জায়গায়। তো যেটি বলা যায় সেটি হচ্ছে এই যে সকাল থেকে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও কিন্তু এই মুহূর্তে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুটা রাস্তাঘাটে যেই যানবাহন সকাল থেকে কিন্তু চলছে বিভিন্ন জায়গায় এবং মানুষের মধ্যে কিছুটা হলেও উদ্বেগ উৎকণ্ঠা আছে, যেহেতু একটি রায় হওয়ার কথা রয়েছে, আজকে রায় তারিখ ঘোষণা করার কথা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের নিউ মার্কেট যে এলাকা রয়েছে সেখানে স্বাভাবিকভাবে যেভাবে গাড়ি চলার কথা স্বাভাবিকভাবে সেই গাড়িগুলো কিন্তু এখন চলছে এবং আমরা যে টাইগার পাস 2 নম্বর গেট সেখানে কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন যে বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ছোট ছোট কর্মসূচি তারা নিয়েছে, বিভিন্ন জমায়েত হওয়ার কথা রয়েছে। তারা 10টার পর থেকে বিভিন্ন জায়গায় জমায়েত হবে। গত 2-3 দিন আগেও কিন্তু এই যে রায় হওয়ার কথা ছিল, তখন রায় তারিখ ঘোষণা হওয়ার কথা, তখন কিন্তু চট্টগ্রামের এই নিউ মার্কেট এলাকায় কিন্তু শত শত নেতাকর্মীরা, জামাত ইসলামের এবং এনসিপি সহ বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এসে এখানে জড়ো হয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, যেহেতু গতকালেও কিন্তু চট্টগ্রামে বেশ কয়েকটি জায়গায় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের আটকের হয়েছে বেশ কয়েকদিন এবং কয়েক জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি বন্দরনগরী চট্টগ্রামে। তবে যে গুরুত্বপূর্ণ যেই পয়েন্ট, বিশেষ করে শাহমানুষ সেতু এবং অক্সিজেন মোড় এবং অলঙ্কার মোড়, যেগুলো শহরে প্রবেশ পথ, সেখানে কিন্তু গাড়িতে ঢোকানোর সময় কিন্তু তাদেরকে তল্লাশি করে করে ঢোকানো হচ্ছে, সেরকম দৃশ্য আমরা সকাল থেকে দেখেছি। তবে গত 2-3 দিন আগে যে রায়ের সময় যে বিজিবির টহল আমরা দেখেছি, আজকে সেরকম বিজিবির টহল আমরা চোখে পড়েনি। তবে আমরা জানতে পেরেছি বিজিবিও মোতায়েন করা হয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে স্বাভাবিক মানুষের যেই অবস্থা, সেই স্বাভাবিক অবস্থায় দেখতে পাচ্ছে মানুষের। তবে ভেতরে মানুষের ভেতর কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মীর কাছে। দেখুন, আজকে রায়কে কেন্দ্র করে কিন্তু সিলেটে মধ্যরাত থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। তবে এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেটের মূল যে কেন্দ্রটি, সেটি হচ্ছে চৌহাট্টা পয়েন্ট, যেখানে এখানে গত আগস্টের যে আন্দোলন হয়েছিল সেই আগস্টের সময় কিন্তু এই পয়েন্টটাতে কেন্দ্র করে কিন্তু সব ধরনের আন্দোলনের সূচনা হয় এবং আজকে আমরা বর্তমান যে পরিস্থিতি দেখছি সিলেটে তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন অবধি পর্যন্ত ঘটেনি এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব এবং সেনা সদস্যদেরকেও কিন্তু আমরা টহল দিতে লক্ষ্য করেছিলাম। সকাল একদম ভোর থেকে আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু এখানে টহল করছেন। তবে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো কর্মীকে কিন্তু কোনো ধরনের পিকেটিং বা কোনো গাড়ি জ্বালাও পোড়াও যে কর্মসূচি রয়েছিল সেগুলো কিন্তু করতে দেখা যায়নি, যদিও তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি লকডাউন সেটি কিন্তু শাটডাউন সেটি কিন্তু চলছে, কিন্তু তাদের কোনো তৎপরতা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এবং এখানে যে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দূরপাল্লায় কিন্তু ছেড়ে গিয়েছে, এবং সিলেটের কদমতলী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় গন্তব্যে কিন্তু বাসগুলো চলে যেতে আমরা লক্ষ্য করেছি। এবং আজকের যে রায়টি রয়েছে সেই রায়টিকে কিন্তু কেন্দ্র করে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত যে গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা হবে, এবং সেই মামলার রায় দেবেন কিন্তু বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে কিন্তু 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের মধ্যে দিয়েই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত যে অপরাধের প্রথম কোনো মামলার বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে মামলার যে অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক আইজিপি রয়েছেন, এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু যেহেতু এখন সকাল রয়েছে এবং প্রায় বেলা 11টার দিকে কিন্তু এই রায় ঘোষণা করা হবে এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। এবং যেহেতু এই রায়কে কেন্দ্র করে কিন্তু সিলেটের মানুষের সহ সারা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটি আশঙ্কা কাজ করছে যে কোনো ধরনের কোনো কর্মসূচি হবে কিনা। তবে এই মুহূর্তে রাজশাহীতে আমাদের আরেক সহকর্মী রয়েছেন, আমরা চলে যাব তার কাছে, জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি। জুলাই ছাত্র জনতা হত্যা মামলার যে রায় আজকে ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যদিও আমরা রাজশাহীর যে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার 0 পয়েন্টে আছি, এখানে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি না, তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু পুরো নগর জুড়ে কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে আমরা র্যাবের সঙ্গে কথা বলেছি, র্যাব 5-এর সিও তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে আর কিছুক্ষণ পর থেকেই তাদের যে টহল টিম সেটি কিন্তু মাঠে নামবে এবং তারা কিন্তু দিনভর বিভিন্ন জায়গায় তারা টহল কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রবেশ পথগুলোতেও তাদের যে তল্লাশি সেটি কিন্তু অব্যাহত থাকবে। একই কথা জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনিও কিন্তু বলেছেন যে শেখ হাসিনার যে হত্যা মামলার রায়, শেখ হাসিনাকে যে আজকে যে রায় ঘোষণা হওয়ার কথা আপনারা জানেন যে ঢাকা শহর বিভিন্ন জায়গায় এখানে বড় স্ক্রিন করে দেখানো হবে। এখানে যদিও রায় ঘোষণার পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া এখানে দেখানো হবে, তার আগে বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নেবেন। যদিও একেবারে সকালের কারণে রাজনৈতিক দলের কোনো সংগঠনকে তা দেখা যাচ্ছে না, তবে আর কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নেবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় থাকবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী, সিলেট এবং চট্টগ্রামে। সকালের সময় আরও থাকছে। বরিশালে ফুটপাত থেকে সড়ক সবখানেই দখলদারদের দৌড়াত। উচ্ছেদের মাস না পেরোতেই ফের দখল। মাসে অর্ধ কোটি টাকার চাঁদাবাজি হয় কেবল সড়ক থেকেই। খুলনার লবণচড়ায় নানি ও 2 নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাজ শেষে রাতে বাসায় ফিরে 3 জনের নিথর দেহ দেখতে পান শিশুদের বাবা মা। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। আদরের 2 সন্তানকে হারিয়ে আহাজারি থামছেই না মায়ের। শুধু মাই নয়, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রোববার দুপুরে খুলনার লবণচড়া এলাকায় ইট বা লাঠির আঘাতে 3 জনকে হত্যা করা হয়। নিহত 55 বছর বয়সী শাহিতুন্নেসা ও তার 8 বছর বয়সী নাতি মুস্তাকিন ও 7 বছর বয়সী নাতনি ফাতিহা আহমেদকে নিয়ে লবণচড়া নিজ বাড়িতে থাকতেন। শিশু দুটির মা বাগেরহাটের রামপাল ভূমি অফিসে এবং বাবা KM শেফার আহমেদ খুলনা চেম্বার অব কমার্সে চাকরি করায় নাতনিদের দেখাশোনা করতেন নানি নিজেই। স্বজনদের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে 3 জনকে হত্যা করা হতে পারে। আমি বাসায় এসে ডাকিছি, ওর
মাস্টার আসছে পড়াতে, কোথায় সারা দিচ্ছে না ওরা। পরে আমি দেখি ঘর এটাও দরজা আটকানো, ওপাশটাও দরজা আটকানো। বাসা থেকে কান্তি কান্তি চলে আসে, তখন আমার বাসা থেকে আমার ফোন দিছে যে তোমার বড় ফুফুর মেয়ে তন্নি ও কান্তি কান্তি বেরোয় গেছে, তাড়াতাড়ি তুমি বাড়ি আসো, মনে হয় খুলনায় কোনো ওকে বাসায় কোনো ঝামেলা হয়েছে। আমার ভাগ্নি যে নাম বলিছে তারে আমরা ফাঁসি চাই। জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি থেতলানো আঘাত এবং একটি রক্তমাখা ইট আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা মনে করতেছি হয়তোবা ইটের আঘাত, ইট দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে। আমাদের ক্রাইম সিন টিম তারা এখান থেকে অন্যান্য আনুষঙ্গিক আলামত যেটা পাওয়া যাবে সেটি তারা সংগ্রহ করছে। শিশু দুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা আজ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীতে আতিয়ার সজল, রংপুরে রেদওয়ান হিমেল, বগুড়ায় আব্দুল আওয়াল, ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। বিরোধী অপরাধের আজকে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে রায় ঘোষণা হবে, সেই রায়কে ঘিরে যে নিষিদ্ধ ঘোষিত যে কর্মকাণ্ড ঘোষিত যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির যে অবস্থা যদি বলি, ফেনীতে এই কর্মসূচির সপক্ষে দলটির কোনো নেতাকর্মীকে সকাল থেকে আমরা কোথাও দেখিনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। সেই সাথে গত রাতভর কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরবচ্ছিন্ন পাহারায় ছিল। এবং আমরা দেখেছি যে মোটরসাইকেল মহড়া দিয়েও তারা কিন্তু মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা। এছাড়া কিন্তু সকালবেলা আমরা দেখেছি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, এবং মানুষ কিন্তু ঘর থেকে স্বাভাবিকভাবে বের হয়েছে এবং তাদের যে দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড সেগুলো পরিচালিত হচ্ছে। এবং এখান থেকে দূরপাল্লার বাস যেরকম আসছে, আবার এখান থেকে নিয়মিতভাবে দূরপাল্লার যে বাস ছেড়েও যাচ্ছে। এবং মহাসড়কের কথা যদি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই হচ্ছে ফেনীর যে অংশটা, বা ঢাকা চট্টগ্রামের মহাসড়ককে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন খ্যাত এই মহাসড়কের চলাচল আমরা দেখেছি যে নির্বিঘ্ন রয়েছে। পরিবহন দেখতে পাচ্ছেন যে বিশেষ করে পণ্যবাহী পরিবহনের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক দেখা যাচ্ছে। এবং বা যে যাত্রীবাহী পরিবহন যেগুলো, সেগুলো আমরা বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে এসে এখানে নামিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন, এরকম চিত্র কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে। আবার সব মিলে যদি বলি, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা যথারীতি বের হচ্ছে, স্কুল কলেজ চলমান রয়েছে, এবং মানুষের যে দৈনন্দিন জীবনের যে চলাফেরা সেটিও অনেকটা স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। যদিও গতকাল এর আগের দিন সকালে যে ফেনীর শহীদদের 36দের যে জুলাই অভ্যুত্থানে যে শহীদদের স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভের আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবং এরপর কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হয়ে এখন পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা থেকে গতকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখনও পাইনি। আমরা এখন রংপুরে সেখানে পরিস্থিতি জানতে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল। আপনাদেরকে জানিয়ে রাখি, শেখ হাসিনা সহ 3 জনের যে রায়, সেই রায় ঘোষণার পরে কিন্তু সারা বাংলাদেশে কঠোর জোরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রংপুর নগরীর অন্যতম প্রবেশদ্বার মডার্ন মোড়ে। সেখানেও কিন্তু আসলে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে সারা রাত ধরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, র্যাব, পুলিশ এবং সকল ধরনের মানুষের যে নিরাপত্তা দেওয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু আমরা দেখেছি যে জোরদার করা হয়েছে। সে সাথে আমরা কথা বলেছিলাম রংপুরের পুলিশ সুপারের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন যে গোয়েন্দা পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ কিন্তু নজরদারি রাখা হয়েছে, এবং রংপুর নগরীর মডার্ন মোড়, সাতমাথা এবং চেকপোস্ট থেকে শুরু করে মেডিকেল মোড়, বিভিন্ন যেই প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারে যারা যাত্রী সাধারণ রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যাতে কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত
ঘটনা ঘটলে সেটা দ্রুত প্রতিহত করা যায় সেই কথাও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে পুরো রাত জুড়ে গতকাল থেকে আমরা দেখেছি র্যাব পুলিশের যে টহল সেটা কিন্তু আমরা টহল দেখেছি এবং সেখানে যে মোড়গুলোতে সেগুলোতে কিন্তু টহল জোরদার করা হয়েছে। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থার এখন পর্যন্ত আমরা দেখেছি কোথাও কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সবকিছু মিলে এখন পর্যন্ত রংপুরে আসলে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে থেকে রংপুরের যে নিরাপত্তা ব্যবস্থার সবশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি বগুড়ায়, হচ্ছে সহকর্মী আব্দুল আউয়াল। আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের কিন্তু রায় আজকে ঘোষণা হবে এবং সেই জন্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচিতে কিন্তু বগুড়ায় কোনো প্রভাব আসলে পড়েনি। বগুড়ার মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সকাল থেকেই বগুড়া শহরের সাতমাথা এবং ঠনঠনিয়া এবং চারমাথা যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যে যানবাহনগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক চলাচল রয়েছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু অটো রিক্সা, সিএনজি থেকে শুরু করে এই সাধারণ মানুষের যেই বাহনগুলো সেগুলোর চলাফেরা এবং সাধারণ মানুষের অফিসে বা তাদের ব্যক্তিগত কাজে যে বাইরে আসার যে কার্যক্রম সেটা কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে এবং বগুড়ার যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর যেই নিজস্ব পরিবহন সেগুলোর বাসগুলো কিন্তু স্বাভাবিক আছে কিন্তু বগুড়ায়। তবে বগুড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে টহল কার্যক্রম সেটা কিন্তু তেমন একটা চোখে পড়েনি। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ব্রাহ্মণবাড়ি আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, চলে যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগের কর্মসূচি এবং শেখ হাসিনার মামলা রায়কে ঘিরে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গাতে আমরা ঘুরে দেখেছি। আসলে ব্রাহ্মণবাড়িয়া যে সার্বিক যে স্বাভাবিক জীবনযাত্রা তা কিন্তু আগের মতোই অব্যাহত আছে। রেলপথের ট্রেন চলাচল করছে, মহাসড়কগুলোতেও যানবাহন আগের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে। নৌবন্দর এবং স্থলবন্দরগুলোতে আমরা খবর নিয়েছিলাম, সেগুলোর কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিনকার মতো যে চিত্র ব্রাহ্মণবাড়িয়া শহরে সেই চিত্রগুলো কিন্তু একই অবস্থায় বিরাজ করছে। অর্থাৎ আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিনের মতো কিন্তু দূরপাল্লার বাসও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং যা আছে যে এই মহাসড়কে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী ট্রাক সবগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায়। সেই গোলচত্বর এলাকায় কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রতিদিনকার মতো যে যানবাহন চলাচল করছে সেটি স্বাভাবিক গতিতে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। আমরা খবর নিয়েছিলাম আখাউড়া স্থলবন্দরে, সেখানে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে চলছে এবং আশুগঞ্জ যে নৌবন্দরটি আছে সেখানে কিন্তু কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া যে প্রতিদিনকার মতো যে স্বাভাবিক চিত্র তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি সকাল থেকে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে কিন্তু কোথাও দায়িত্ব পালন করতে এখন পর্যন্ত দেখিনি। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে এসেছি রূপাতলী এলাকায়। এটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এলাকা। এই এলাকায় আমরা প্রবেশদ্বারে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে বাড়তি এখানে চেকপোস্ট বসিয়ে তারা তল্লাশি কার্যক্রম তারা চালাচ্ছে। পুলিশ রয়েছে ঠিক এর অপর পাশটাতে, আমতলা মোড়ের পাশটাতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারাও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। র্যাবেরও গাড়ি আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায়। তবে নগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছে তাদের বরিশালের প্রেক্ষাপটে বরিশাল মহানগরী এলাকায় বাড়তি কোনো থ্রেট তারা দেখছে না। তবে তারা তাদের নিরাপত্তা বাড়তি অব্যাহত রেখেছে। আজ সকাল 11টায় এই রায় হবার কথা রয়েছে। এই মুহূর্তে যে সড়কগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, সে সমস্ত জায়গায় পুলিশ তাদের নিরাপত্তা কার্যক্রম অন্যান্য দিনের থেকে বাড়তি তারা রেখেছে। পুলিশ বলছে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি কেউ যদি ঘটাতে চায় সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। আমার কাছে বরিশাল থেকে আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, রংপুর এবং ফেনীতে।
প্রতিদিনের খাদ্য তালিকায় একটি আপেল কিংবা কমলা রাখার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু চড়া দামের কারণে মৌসুমেও এসব ফল কিনতে লাগাম টানতে হচ্ছে ক্রেতাদের। আমদানিকারকরা বলছেন, আমদানিতে উচ্চ শুল্কের কারণেই ফলের বাজারে অস্থিরতা। এতে চাহিদা যোগান তত্ত্বে হেরফের হয়ে আসন্ন রমজানে বিদেশি ফলের দাম আরও বাড়ার আশঙ্কা তাদের। এদিকে বিলাসী আমদানি পণ্যের তালিকা থেকে আপেল, কমলা সহ 5 ফলকে বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নানা জাতের দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা, তবে নেই কাঙ্ক্ষিত ক্রেতা। বেশ কিছুদিন ধরে আপেল 350 থেকে 400, মাল্টা 260 থেকে 280, কমলা 340 থেকে 360, আনার 500 থেকে 600 আর আঙুর বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকায়। মৌসুম শুরু হলেও দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তেরই অনেকটা নাগালের বাইরে এসব ফল। আনার এখন উল্টা দাম বাড়ছে, সাধারণ নিরীহ গরিব মানুষ যারা কিনতে আইলে 2টা কিনে। অন্য বছর আমরা যে দামে বিক্রি করি ওই দামে এবার আমরা কিনে আনতে পারতেছি না। গেছে বারের থেকে এবার আরো বেশি আসছে দাম। আমরা আশা করি যে এই টাইমে একটু কমবে, কিন্তু কমে তো মানে সম্ভবই না, বরং উল্টে আর দেখা যাচ্ছে খুবই ঊর্ধ্বগতি। খুচরা বাজারে যখন এমন বেহাল দশা, তখন সদরঘাটের বাদামতলী পাইকারি বাজারের কি অবস্থা? আমদানিকারকদের দাবি, উচ্চ শুল্কের জাতাকলে পিষ্ট ফলের বাজার। আসছে রমজানে ফলের বাজার আরও চড়ার শঙ্কা তাদের। ফলের যে শুল্ক বর্তমানে খুব উচ্চ মাত্রায়, তো আমরা যদি এখন ফলগুলো আমদানি করতে না পারি তখন আমাদের একটা ঘাটতি বা একটা সংকটের সম্মুখীন হতে হবে। ফলের বাজার সাধারণ মানুষের নাগালে রাখতে আমদানি করা আপেল, কমলা, মাল্টা, আঙুর, আনার ও নাশপাতিকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ফল আমদানির ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে। দেশীয় উৎপাদিত ফল এবং আসলে আমদানি করা ফল, সেগুলোর মধ্যেও একটা সুস্থ প্রতিযোগিতা দরকার, যেন এই ফল কেনার ক্ষেত্রে ক্রেতারা বড় রকমের বৈষম্য শিকার না হন। দেশেই এসব ফলের বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। গাজায় থেমে নেই ইসরায়েলের বর্বর হামলা। গেল একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 4 ফিলিস্তিনি। দক্ষিণ লেবাননেও ইসরায়েলের ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন। এদিকে ঝড় বৃষ্টি ও ঠান্ডায় নতুন সংকটে বাস্তুচ্যুত মানুষেরা। অস্থায়ী তাঁবু ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। দখলদার ইসরায়েলি বাহিনীর পাশাপাশি এখন নতুন আতঙ্কে গাজাবাসী। কেন্দ্রীয় গাজার আল জাওয়াইদা এলাকায় ভারী বৃষ্টি ও তীব্র বাতাসে ভেঙে পড়েছে অস্থায়ী তাঁবু। দুর্দশায় জীবন কাটাচ্ছে বাস্তুচ্যুত পরিবারগুলো। বিছানা, কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই ভিজে গেছে বৃষ্টিতে। মাথার উপর ছাদ না থাকায় দুর্দশা আরও চরম পর্যায়ে পৌঁছেছে গাজার বাসিন্দাদের। এদিকে গাজা সহ অধিকৃত পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরের তুবাস শহরের দক্ষিণে অবস্থিত ফারোয়া শরণার্থী শিবিরে 15 বছর বয়সী 9ম শ্রেণীর ছাত্রকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া জেনিনের পশ্চিম অংশে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। দক্ষিণ লেবাননের আল মানসুরি শহরে ইসরায়েলি ড্রোন হামলায় স্কুল প্রধান নিহত হয়েছেন। তার গাড়িটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। জেরুজালেমের ক্যাবিনেট সভায় হামাসকে অস্ত্রহীন করার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, কোনো শর্তেই পশ্চিম তীর বা গাজার অংশে ফিলিস্তিনি রাষ্ট্রকে মেনে নেবে না ইসরায়েল। আরও বলেন, গাজার অংশে হামাসের অস্ত্রহীন করার প্রক্রিয়া সহজ বা কঠিন যেভাবে হোক তা বাস্তবায়িত হবে। এটি শুধু তার ব্যক্তিগত মন্তব্য নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। এরই মধ্যে গাজার পূর্বাঞ্চলে বুলডোজার ও হামাসের সদস্যদের সাহায্যে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী একজন ইসরায়েলের মরদেহের বিনিময়ে 15 জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দেওয়া হবে। এখনও 3টি মৃতদেহ উদ্ধার বাকি রয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। ফুটবল নিয়ে আসিফ আকবরের করা মন্তব্যে দুঃখ প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার করা মন্তব্য পুরোপুরি ব্যক্তিগত এবং এর সঙ্গে ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ফেডারেশনের মাঝে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবার অঙ্গীকার করা হয় ওই চিঠিতে। ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা।
আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সে মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। ক্রিকেট কনফারেন্সে এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন আসিফ আকবর। বিভক্তি তৈরি হয় দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় দুই ফেডারেশনের মাঝে। ফুটবল আর ফুটবলারদের নিয়ে করা কটূক্তির জবাবে হার্ড লাইনে যায় বাফুফে। রাস্তায় প্রতিবাদ মিছিল আর বিসিবিকে কারণ ব্যাখ্যা চেয়ে চিঠি। 6 দিন পর যার জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার বাফুফেকে দুঃখ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে শুধু দুঃখ প্রকাশ করেই থামেনি বিসিবি, বরং আসিফ আকবরের করা মন্তব্যের দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। বিসিবির পাঠানো চিঠিতে দাবি করা হয় আসিফ আকবরের করা মন্তব্য পরিচালক হিসেবে নয়, বরং কাউন্সিলর হিসেবে করা হয়েছে। নিজ জেলায় ক্রিকেট কাঠামো ও ফুটবল নীতি নির্ধারকদের সঙ্গে চলতি দ্বন্দ্বের কারণেই এমন ক্ষোভ প্রকাশ বলে উল্লেখ করা হয় সেখানে। একই চিঠিতে দাবি করা হয় ব্যক্তি আসিফের বক্তব্য দেশের ক্রিকেট বোর্ডের ভাবনাকে প্রতিফলিত করে না, বরং দুই ফেডারেশনের মাঝে পারস্পরিক সম্মান, সহযোগিতা আর ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আসিফ আকবরের মন্তব্যের পর এবারই প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল ক্রিকেট বোর্ড। বিসিবির দুঃখ প্রকাশে দুই বোর্ডের মাঝে সম্পর্কের শীতলতা একটু হলেও কমবে। তবে আসিফ আকবরের মতো ক্রিকেট নীতি নির্ধারকদের আরও সতর্ক থাকতে হবে সামনের দিনে। দুই ফেডারেশনের মাঝে দ্বন্দ্ব যে দেশের ক্রীড়াঙ্গনের জন্য মঙ্গলজনক নয় তা বুঝতে হবে সংশ্লিষ্ট সকলেরই। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণা আজ ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণের দাবি প্রসিকিউশনের, মৃত্যুদণ্ডের আশা। ফের আগুন, বোমাবাজি, উপদেষ্টার বাড়িসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ। ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ, 1 জন আটক, বেশ কয়েকটি গাড়িতে আগুন, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। খুলনায় ঘরের মধ্যে নানি ও 2 নাতিকে পিটিয়ে ও থেতলে হত্যা। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, ধারণা স্বজনদের, জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সাদেক হাসান ইমন। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।